আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ব্যাংকার্স লার্নিং ক্লাবের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইনকোটার্ম নিয়ে আমাদের ধারাবাহিক প্রেজেন্টেশন চলছে। আমরা ইনকোটার্মের বিভিন্ন কন্টেন্ট নিয়ে কথা বলছিলাম। ইনকোটার্মের আপনারা জানেন যে 11টি ইনকোটার্মের মধ্যে আমরা প্রত্যেকটি ইনকোটার্মের কিছু প্রাইমারি ডিসকাশন করেছিলাম ভিডিওর একদম প্রথম দিকে। তারপর একটা ইনকোটার্মের ইএক্সডাব্লিউ নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। তা আমি বলেছিলাম যে আমি প্রত্যেকটা ইনকোটার্ম নিয়ে একটু বৃহৎ আলোচনা করব। যারা সিডিসিএস এক্সামের প্রিপারেশন নিতে যাচ্ছেন কিংবা ইনকোটার্ম সম্পর্কে খুব একটু ডিপ ধারণা নিতে চান তাদের জন্য এই ভিডিও, এবং যারা ইনকোটার্ম সম্পর্কে জানতে চান তাদেরও আশা করি উপকারে আসবে। আজকে আমরা এফসিএ ইনকোটার্মটি নিয়ে কথা বলবো। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। এফসিএ এফসিএ ইনকোটার্মটি তিনটা লেটার, এফসিএ ফ্রি ক্যারিয়ার। আপনারা জানেন যে এফসিএর সাথে একটা প্লেস অফ ডেলিভারি, অর্থাৎ যে প্লেসটিতে পণ্যটা ডেলিভারি হবে সে প্লেসের নাম থাকে। তারপর ইনকোটার্ম আপনি 2020 বা 10 যেটা ইউজ করেন সেটা থাকবে। তো এখানে আমরা এফসিএ সম্পর্কে যে প্রাথমিক আলোচনা কিন্তু আমরা একবার করেছিলাম। তারপর আমি বলি যে এফসিএতে দুইটা পয়েন্ট অফ ডেলিভারি আছে। আপনারা জানেন যদি সেলারের প্রেমিস থেকে ডেলিভারি হয়, অর্থাৎ আপনারা জানেন যে ইএক্সডাব্লিউতে কি হতো, সেলারের প্রেমিসে ডেলিভারি হতো এবং সেলার কি করতো, তার প্রেমিসে পণ্যটি মানে লোডিং এর জন্য প্রস্তুত করে রাখলে এটা ডেলিভার্ড হয়ে যেত। আর এখানে এফসিএতে যেটা হবে, দুইটা স্থানে ডেলিভারি হয়। প্রথমে হচ্ছে সেলারের প্রেমিসে যদি ডেলিভারি হয় সেক্ষেত্রে পণ্যটি সেলার যে বায়ারের যে ভেহিকেল যাবে, যে বায়ার যে পরিবহনটি পাঠাবে পণ্যটি নেয়ার জন্য, সেই ভেহিকেলের মধ্যে পণ্যটি লোড করে দেবে। এখানেই তার ডেলিভারি শেষ, এবং এরপর থেকে সমস্ত রিস্ক, রেসপন্সিবিলিটি, খরচ, বিশেষ করে পরিবহন খরচ এবং ইন্স্যুরেন্স যদি প্রয়োজন মনে করে বায়ার, এগুলো বায়ারের খরচ। আর এখানে যে এক্সপোর্ট ফর্মালিটিস যেটা, সেটা কিন্তু করতে হবে এক্সপোর্টারকে, অর্থাৎ সেলারকে। আর দ্বিতীয় পয়েন্ট অফ ডেলিভারি দেখতে পাচ্ছেন, যদি সেলারের প্রেমিস না হয়ে অন্য কোথাও ডেলিভারি হয়, অর্থাৎ অন্য কোনো একটা প্লেস, প্রিডিটারমাইন্ড একটা প্লেস থাকে, সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট অফ ডেলিভারি সেলারের প্রেমিসের বাইরে কোনো একটা প্লেস। এক্ষেত্রে সেলারের পণ্যটা ডেলিভারি হবে তখনই সেলার তার ভেহিকেল দিয়ে, তার যে পরিবহন করবে যেটা দিয়ে, সে ভেহিকেল এনে ভেহিকেল থেকে পণ্যটা আনলোডের জন্য প্রস্তুত করে রাখবে। দেন এখান থেকে যে বায়ার, সে তার যদি কোনো ভেহিকেল থাকে সেই ভেহিকেলে সে তার নিজ খরচে এই সেলারের ভেহিকেল থেকে আনলোড করে সে তার ভেহিকেলে উঠাবে। এবং এখানে পয়েন্ট অফ ডেলিভারি হচ্ছে এক্সট্রা একটা প্লেস, যেটা সেলারের প্রেমিসের বাইরের একটা প্লেস। এবং যথারীতি এটাই হচ্ছে পয়েন্ট অফ ডেলিভারি, এবং রিস্ক এখানেই ট্রান্সফার হয়ে যাচ্ছে। অর্থাৎ এরপর থেকে সমস্ত রিস্ক বিয়ার করবে হচ্ছে বায়ার। সে যদি মনে করে ইন্স্যুরেন্স করার প্রয়োজন মনে করে, এবং তার দেশের আভ্যন্তরীণ রুলস রেগুলেশন যদি বলে, সে তাহলে ইন্স্যুরেন্সের সে সমস্ত রিস্কটা বিয়ার করবে সে। অর্থাৎ এখানে এরও দিয়ে দেখাচ্ছে এই পর্যন্ত সেলারের কস্ট, এখানে মালটা পৌঁছে দেওয়া এবং রেডি ফর আনলোডিং তার ভেহিকেল, এবং যে বায়ার সে এখান থেকে পণ্যটা তার নিজ খরচে লোড করে তার ভেহিকেলে তুলবে, এবং এখান থেকে তার সমস্ত খরচ তার ডেস্টিনেশন পর্যন্ত, এবং রিস্কও তার এখান থেকে শুরু। এখানে সেকেন্ড পয়েন্ট অফ ডেলিভারি হচ্ছে আদার দেন সেলার প্রেমিস। অর্থাৎ এই ইনকোটার্মটিতে দুইটি, এটি একমাত্র ইনকোটার্ম যার কিন্তু দুইটা ডেলিভারি পয়েন্ট আছে। এখন আমরা বইয়ে, ইনকোটার্মের বইয়ে যে রুলসগুলো আছে, এই রুলসগুলো ধরে ধরে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। আমি যেটা পূর্বে বলেছি, নোট এফসি ইজ দ্য অনলি ইনকোটার্ম 2020 রুল উইথ দ্য টু অপশন ফর ডেলিভারি। অপশন 1, ডেলিভারি এট দ্য সেলার প্রেমিস। সেলারের প্রেমিস যদি হয়, এই স্ক্রিনশটটা আমি ইনকোটার্মের যে গাইড বুক সেই বই থেকে, আইসিসি পাবলিকেশন থেকে নেওয়া। তো এখানে ডেলিভারি পয়েন্ট হচ্ছে ডেলিভারি এট সেলার প্রেমিস, সেলার লোড
অন টু ট্রান্সপোর্ট, অর্থাৎ বায়ার যে ট্রান্সপোর্ট দিয়ে পণ্যটা নিয়ে যাবে সেই ট্রান্সপোর্টের মধ্যে সেলার সেটা তুলে দেবে, অর্থাৎ লোড করে দেবে। এটাই হচ্ছে পয়েন্ট অফ ডেলিভারি। আর দ্বিতীয় হচ্ছে ডেলিভারি এলসওয়্যার, যে কোনো জায়গায় আদার দেন যে সেলারের প্রেমিস, সেলার প্লেস দ্য গুডস এট বায়ার ডিসপোজাল অন অ্যারাইভিং ট্রান্সপোর্ট রেডি ফর আনলোডিং, অর্থাৎ বায়ারের একটা ট্রান্সপোর্ট এখানে রেডি থাকবে, বায়ার নিজ খরচে সেলারের ট্রান্সপোর্ট থেকে পণ্যটি আনলোড করে তার ট্রান্সপোর্টে তুলে নেবে। এখানে এটাই হচ্ছে দুইটা পয়েন্ট অফ ডেলিভারি। আচ্ছা, এবার আমরা একটু বিস্তারিত কথা বলি। এই যে এফসিএ তে ডেলিভারি এবং রিস্ক নিয়ে কি বলছে দেখেন। ফ্রি ক্যারিয়ার মিনস সেলার ডেলিভার দ্য গুড টু দ্য বায়ার ইন ওয়ান অর আদার অফ টু ওয়ে, যে একভাবে অথবা অন্য দুইটি পন্থার যে কোনো একটি ভাবে সে কিন্তু পণ্যটা ডেলিভারি দিতে পারে। আমরা যেটা একটু আগে বলেছিলাম, ফার্স্ট হোয়েন দ্য নেম প্লেস ইজ সেলার প্রেমিস, সেলার প্রেমিসে হলে গোস্ট তখনই ডেলিভার হবে যখন সেটা লোড করে দিবে, বায়ারের ট্রান্সপোর্টে লোড করে দিবে। আর সেকেন্ডটা হচ্ছে অ্যানাদার প্লেস, সেলারের প্রেমিসের বাইরে কোনো একটা প্লেস যেখানে পণ্যটা ডেলিভারি হবে তখনই যখন ওই পণ্যটা সেলারের মিনস অফ ট্রান্সপোর্টে এটা আনলোডের জন্য প্রিপেয়ার্ড থাকবে। তাহলে দেখা যাচ্ছে এফসিএ তে ডেলিভারি পয়েন্ট দুইটা, একটা হচ্ছে সেলার প্রেমিসে, এটা হচ্ছে বায়ারের যে ট্রান্সপোর্ট অ্যারেঞ্জ করবে সেখানে সে তুলে দেবে, সে তুলে দিলেই ডেলিভার্ড। আর দ্বিতীয় হচ্ছে যদি এই প্রেমিসের বাইরে অন্য কোথাও হয়, যে স্থানটা বায়ার এবং সেলার কর্তৃক পূর্ব থেকেই নমিনেটেড, বা এখানে কোনো একটা পার্সনকে যদি বায়ার নমিনেটেড করে রাখে, সে পার্সনের কাছে পণ্যটা পৌঁছে যাওয়া। এক্ষেত্রে কি হয় যে পণ্যটা যখন যে সেলার যে ট্রান্সপোর্ট দিয়ে সে ওই জায়গা পর্যন্ত পণ্য নিয়ে যাবে, সে ট্রান্সপোর্টে ওঠানো এবং সেই ট্রান্সপোর্টটা ওই জায়গায় পৌঁছানোর পর ওই ট্রান্সপোর্ট থেকে আনলোড করে বাইরের ট্রান্সপোর্টে ওঠানো, ওই সময় হচ্ছে পণ্যটা ডেলিভারি হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন বিল অফ লেডিং উইথ অ্যান অনবোর্ড নোটেশন ইন এফসিএ সেলস। এফসিএ তে বিল অফ লেডিং এর অনবোর্ড নোটেশনের যে ইস্যুটা 2010 এর ইনকোয়ারমে ছিল না, যেটা 2020 এর ইনকোয়ারমে নতুন করে ইনক্লুড হয়েছে, এখানে কি বলা হচ্ছে দেখেন। ইন সাম কেসেস seller needs a bill of lading with an onboard notation stating that the goods have been shipped on board as well as stating that they were received for carriage। সেটা হচ্ছে অনেক সময় সেলারের এমন একটা বিল অফ লেডিং দরকার হয় যেখানে অনবোর্ড নোটেশন থাকে যে পণ্যটা শিফট হয়েছে এবং এটা রিসিভ ফর ক্যারেজ, অর্থাৎ একটা এলসি অনুযায়ী আমরা যে এলসি ইস্যু করি, সেই এলসিতে যদি বলা থাকে, একটা এফসিএ ক্লজ দিয়ে এলসি ইস্যু করা হয়, এবং এলসিতে যদি বলা থাকে যে তুমি যে রিকোয়ার্ড ডকুমেন্টগুলো আছে তার মধ্যে অবশ্যই আমাকে একটা অনবোর্ড নোটেশন দেওয়া একটা বিল অফ লেডিং আমাকে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আসলে এফসিএতে একজন সেলারের অনবোর্ড নোটেশনের একটা বিল অফ লেডিং পাওয়ার সুযোগ আছে কিনা। আগের যে ইনকোডামগুলো ছিল সেই ইনকোডামগুলোতে এই ব্যাপারে স্পষ্ট কিছু বলা ছিল না, কিন্তু এই 2020 এর ইনকোডামে বলা হচ্ছে যেহেতু এলসিতে যদি বলা থাকে অনবোর্ড নোটেশনের একটা ট্রান্সপোর্ট ডকুমেন্ট দিতে হবে, এবং এখানে যেহেতু সেলার অনবোর্ড নোটেশনের আগে পণ্য ডেলিভারি দিয়ে দিচ্ছে, কারণ তার প্রেমিসে অথবা অন্য কোনো একটা প্লেসে, তার কিন্তু আসলে অনবোর্ড নোটেশনের একটা বিল অফ লেডিং পাওয়ার কথা না। ইভেন সে বিল অফ লেডিং পাওয়ার জন্য যে কন্ট্রাক্ট অফ ক্যারেজ যে করবে সেই ব্যবস্থাও কিন্তু সেলার করেন। এখানে বায়ার তার নিজের খরচে সে কন্ট্রাক্ট করে ট্রান্সপোর্টের কন্ট্রাক্টটা সেই করে। তো এক্ষেত্রে এবারের ইনকোডামে যে নতুন যে বিষয়টা বলা হচ্ছে, সেক্ষেত্রে বায়ার অবশ্যই তার কন্ট্রাক্ট অফ ক্যারেজের মাধ্যমে যার সাথে করছে তাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে অনবোর্ড নোটেশনে বিল অফ লেডিং ইস্যু করে সেটা বায়ারের সেলারের কাছে পৌঁছে দিতে হবে, এবং সেলার পরে ডকুমেন্টের সাথে সেটা বায়ারের ব্যাংকে পাঠিয়ে দেবে ফর মেক পেমেন্ট। আচ্ছা, where containerized goods are delivered by seller to buyer by handing over to a carrier before loading onto a ship। এখানে কি বলা হচ্ছে, যদি কন্টেইনার শিপমেন্ট হয়, গুডসটা যদি কন্টেইনারের মাধ্যমে আসে, সেক্ষেত্রে কিন্তু সেলার এটা বায়ারকে দিচ্ছে, কিভাবে দিচ্ছে, হ্যান্ডিং ওভার টু দ্য ক্যারিয়ার বিফোর লোডিং হতো, শিপের আগেই কিন্তু, এই শিপে ওঠানোর আগে কিন্তু সে এই যে কন্টেইনারটা সেলার এই কন্টেইনারটা কিন্তু দিয়ে দিচ্ছে ক্যারিয়ারকে। ক্যারিয়ার বলতে এখানে যারা ক্যারিয়ারের এজেন্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ শিপের আগে যারা এজেন্ট হিসেবে কাজ করবে, আমরা যাদেরকে বলি ফ্রেট ফরওয়ার্ডার বলি বা এজেন্ট বলি, তো এদের হাতেই কিন্তু সে আগেই পণ্যটা ডেলিভারি দিয়ে দিচ্ছে। তো এক্ষেত্রে তার হাতে কিন্তু আসলে ওই যে বিল অফ লেডিংটা পাওয়ার সুযোগ নাই। তো এই কারণে বলা হচ্ছে যদি আপনি কন্টেইনার শিপমেন্ট করেন এবং আপনার পণ্যটা অনবোর্ড হওয়ার আগে, শিপে ওঠার লোড হওয়ার আগে আপনি অন্য কাউকে এটা দিয়ে দিচ্ছেন, হ্যান্ডিং ওভার করে দিচ্ছেন, সেক্ষেত্রে ইউ আর
দ্য সেলার ইজ ওয়েল অ্যাডভাইস টু সেল অন এফসিএ টার্ম আদার দেন এফওবি টার্ম। এফওবি টার্মের পরিবর্তে আপনাকে এফসিএ টার্ম ইউজ করার জন্য এখানে অ্যাডভাইস করা হচ্ছে। অর্থাৎ অনেক সময় দেখা যায় আমরা এলসিতে এফওবি বলছি কিন্তু কন্টেইনার শিপমেন্ট হচ্ছে, তাহলে কি হয়, এফওবিতে কন্টেইনারটাকে অবশ্যই ফ্রি অন বোর্ড করতে হবে, অর্থাৎ জাহাজে তুলে দিতে হবে বাই দ্য সেলার। কিন্তু এখানে তো যখন কন্টেইনারের শিপমেন্ট হয়, সেলার তো আসলে তার প্রেমিস থেকে যে একটা কন্টেইনার লোড করে পণ্যটা নিয়ে এরপর জাহাজে উঠাই দিতে পারে না। সে কি করে, আগে ফ্রেট ফরওয়ার্ডার বা যারা কি বলে এজেন্ট আছে ওদের ওদের কাছে কন্টেইনারটা সে পৌঁছে দিচ্ছে, তো সো তার কাছে অনবোর্ড করার মতো সুযোগ নেই। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে তাহলে আপনি ইনকোটার্ম হিসেবে এফওবি ইউজ করবেন না, কারণ এফওবিতে একজন সেলারের একটা কন্টেইনার অনবোর্ড করে দেওয়ার সুযোগ নেই। শুধুমাত্র এফসিএতে সেলারের সেই সুযোগটা আছে, সে অনবোর্ড করবে না, কারণ এফসিএতে অনবোর্ড করার কোনো অপশন নাই। এফসিএতে হচ্ছে জাহাজের আগে, অর্থাৎ তার সেলারের প্রেমিস বা অন্য কোনো একটা প্লেসে সে পণ্যটা ডেলিভারি দিচ্ছে। তো এখানে যেহেতু কন্টেইনারটা সেলার একটা ফ্রেট ফরওয়ার্ডের হাতে তুলে দিচ্ছে, সেক্ষেত্রে এই যে আমরা এফসিএতে যে দুইটা ডেলিভারি পয়েন্ট, তার মধ্যে সেকেন্ড যেটা আদার দেন সেলার প্রেমিস যে ডেলিভারি পয়েন্ট ইউজ হয়, এটা সেক্ষেত্রে কার্যকরী হবে। এই জন্য এখানে বলা হচ্ছে যে আপনারা যখন সেলারকে, বিশেষ করে এক্সপোর্টারকে, আপনারা যখন কন্টেইনার শিপমেন্ট করবেন, আপনি অবশ্যই এফওবি ইউজ না করে এফসিএ টার্ম ইউজ করবেন। এই এফওবি টার্ম ইউজ করার কারণে 1991 সালে বাংলাদেশে যে ঘূর্ণিঝড় হয়, প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, এবং চট্টগ্রামে ব্যাপক জলোচ্ছ্বাস হয়, এই জলোচ্ছ্বাসে কিন্তু আমাদের মিলিয়ন মিলিয়ন ডলারের কন্টেইনার পানিতে ভেসে গিয়েছিল, কিন্তু আমরা কোনো ইন্স্যুরেন্স ক্লেম করতে পারিনি, কিংবা আমরা কোনো আমাদের যে বায়ার তার কাছ থেকে কোনো ক্লেম করতে পারিনি। কারণ হচ্ছে আমাদের ওই সময়ে এলসি টার্মগুলো ছিল এফওবি অনুযায়ী আমার কন্টেইনারটা জাহাজে না ওঠানো পর্যন্ত কিন্তু ডেলিভারি হচ্ছে না, কিন্তু আমি সেই ফ্রেট ফরওয়ার্ডারকে তাদের ফ্রেট স্টেশনে বা কন্টেইনার ইয়ার্ডে কিন্তু কন্টেইনার পাঠিয়ে দিচ্ছি, সে রিসিভ করেছে, কিন্তু ইনকোটার্ম অনুযায়ী, এফওবি টার্ম অনুযায়ী জাহাজে না ওঠা পর্যন্ত আমার ডেলিভারি হয়নি, অর্থাৎ আমার ডেলিভারি হওয়ার আগেই আমার পণ্যগুলো সব ভেসে গেছে, যার কারণে আমাদের এক্সপোর্টাররা কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু ওই সময় যদি আমরা এই এফসিএ টার্ম ইউজ করতাম, সেক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু একটা আদার প্লেসে বায়ারের নমিনেটেড প্লেসে বা তাদের নমিনেটেড ফ্রেট ফরওয়ার্ডার স্টেশনে, ফ্রেট স্টেশনে, কন্টেইনার ইয়ার্ডে আমরা যখন পণ্যটি ডেলিভারি দিয়ে দিচ্ছি, আমার কিন্তু পণ্যটি ডেলিভারি হয়ে যেত। যাই হোক, যদি এফসিএল হয়, ফুল কন্টেইনার লোড হয়, সেলার লোড ইনটু দ্য কন্টেইনার এট ইজ ওন প্রেমিস, অর্থাৎ এফসিএল হলে সেলার কি করে, যে তার নিজের প্রেমিসে কন্টেইনারটি পুরো লোড করে। আর যদি এলসিএল হয় বা এয়ার কার্গো হয়, সেলার লোড করে অন ক্যারিয়ারের ভেহিকেল যেটা থাকে, অর্থাৎ কেরিয়ার বলতে এখানে যেটা বোঝাচ্ছে যে ট্রান্সপোর্টের কেরিয়ার, সেই তার যে ভেহিকেল সেখানে সে পণ্যটা দিয়ে দিচ্ছে। The seller uses own or contracted vehicle to delivery to buyer nominated carrier warehouse terminal where unloading is at buyer's risk and cost. দ্বিতীয় পয়েন্টটা কি বলছে দেখেন, আমার যদি সেলারের প্রেমিসের বাইরে অন্য কোনো প্লেসে ডেলিভারি হয়, সেক্ষেত্রে আমি কি করছি, যে সেলার তার ভেহিকেলে করে ডেলিভারি পয়েন্ট পর্যন্ত তার পণ্যটা নিয়ে আসছে, আনার পর বায়ার যে নমিনেটেড ক্যারিয়ার বা নমিনেটেড যে পার্সনের কাছে পণ্যটি দেওয়ার কথা প্রি এগ্রিড প্লেস এবং ডেটে, সেখানে পর্যন্ত সেলার তার পণ্যটি পৌঁছে দিলেই কিন্তু ডেলিভারি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই পণ্যটি সেই ওখানে পৌঁছে দিয়ে আনলোডের জন্য প্রিপেয়ার করে রাখবে, দেন বায়ার তার রিস্কে, তার কস্টে সেই সেলারের ভেহিকেল থেকে পণ্য আনলোড করে নিজের ভেহিকেলে সে তুলে নেবে। তো এক্ষেত্রে সেলারের পণ্যটা কিন্তু ডেলিভারি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন যে রুলসগুলো কি বলে দেখেন, রুলসগুলো A1 A2 অলমোস্ট সব একই, এই জন্য আমি আর বিস্তারিত কথা বলছি না। এখানে A2 এবং B2 এখানে বিস্তারিত বলা আছে যে ডেলিভারি কখন ডেলিভারি হচ্ছে আর কখন ডেলিভারি হয়ে গেছে, অর্থাৎ বায়ার পণ্যটি বুঝে নিয়েছে বলে গণ্য করা হচ্ছে, আর কোন ক্ষেত্রে সেলার তার পণ্যটি ডেলিভারি দিয়ে দিচ্ছে বলে গণ্য করা হচ্ছে, সেটা নিয়ে এখানে বিস্তারিত কথা বলা হচ্ছে। তা আমরা একটু লাইন ধরে ধরে পড়বো যাতে বুঝতে পারি, এই জন্য ভিডিওটি হয়তো একটু বড় হবে। The seller must deliver the goods to the carrier or another person nominated by the buyer at the named point, if any, the named place, or procure goods so delivered. The seller must deliver the goods on the agreed date at the time within agreed period. Notify the buyer. If no such time is notified, then at the end of agreed period. Delivery is completed either if the আচ্ছা যাই হোক, এটা একটু পজ দিয়ে আপনারা পড়ে নেবেন। অর্থাৎ এখানে যেটা মুদ্রা কথা হচ্ছে, আপনার সেলার এবং বায়ার তার পণ্যটি ডেলিভারি হওয়ার আগে তারা
তাদের কন্ট্রাক্টে কিন্তু বলে দিবে, একটা সময় নির্ধারণ করে দেবে, একটা প্লেস নির্ধারণ করে দিবে, ঠিক কোন প্লেসে কখন পণ্যটি সেলারকে পৌঁছানোর দায়িত্ব দেওয়া হবে। দেন বায়ার ওইখান থেকে তার পণ্যটি ডেলিভারি নেবে, এবং বায়ারকেও প্রপার নোটিশ দিতে হবে সেলারের কাছে যে তার যে ভেহিকেল যাচ্ছে, তার যে ট্রান্সপোর্ট যাচ্ছে, এই ট্রান্সপোর্টটি কে বা তার যে কন্ট্রাক্ট পার্সন থাকে সে পার্সনের পরিচয়, পার্সনের সাথে যোগাযোগ করার সমস্ত তথ্য কিন্তু তাকে দিয়ে দিতে হবে। যদি বায়ার এই তথ্য দিতে সময় মতো তথ্য দিতে না পারে, কিংবা যে সময়ে তার রিসিভিং ভেহিকেল পৌঁছানোর কথা তা যদি না পৌঁছায়, এবং সে যদি একাধিক পয়েন্ট অফ ডেলিভারি চুজ করে, সেক্ষেত্রে সেলার তার সুবিধা মতো জায়গায় সেই পণ্যটি ডেলিভারি দিয়ে দিতে পারবে। এবং যদি একটি ভেহিকেল বা একটি প্লেস নির্ধারণ করা থাকে এবং ওই সময় মতো যদি সেলারের পণ্য পৌঁছে গেল কিন্তু বায়ারের ভেহিকেল পৌঁছালো না, সেক্ষেত্রেও কিন্তু যদি এখানে কোনো সমস্যা হয়, পণ্য কোনো ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে কিন্তু তার লায়াবিলিটি নিতে হবে বায়ারকে। তারপর এখানে কি বলছে, দ্য বায়ার মাস্ট টেক ডেলিভারি অফ দ্য গুডস হোয়েন দে হ্যাভ বিন ডেলিভার্ড আন্ডার A2 অনুযায়ী যখনই পণ্যটি পৌঁছাবে ওই প্লেসে, কিংবা তার যদি সেলারের প্রেমিসে পণ্যটি রিসিভ করার কথা হয়, তার ভেহিকেল যখন পৌঁছাবে, তার ট্রান্সপোর্ট পৌঁছাবে, ট্রান্সপোর্টে যখন পণ্যটি লোড করে দিবে, সাথে সাথে এটা ডেলিভারি হিসেবে গণ্য হবে এবং বায়ারকে অবশ্যই ডেলিভারিটা গ্রহণ করতে হবে। এখানে আমি রেড মার্ক করেছি এই যে অর প্রকিওর গুডস সো ডেলিভার্ড এবং ইফ নো সাচ টাইম ইজ নোটিফাইড দেন অ্যাট দ্য এন্ড অফ দ্য এগ্রিড পয়েন্ট। এই দুটো আসলে কি বলছে আমি একটু পরে বলছি। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে কি ডেলিভারি বা টেকিং ডেলিভারি, এখানে দুইটা অপশন আছে। দুইটা অপশন আমরা দেখলাম, সেলারের প্রেমিসে অথবা হচ্ছে আদার দেন সেলার প্রেমিস কোনো একটা নমিনেটেড প্লেসে। আচ্ছা, এখানে এই আর্টিকেলের অর্থাৎ A2 B2 তিনটা পার্ট আছে। সেটা হচ্ছে ডেলিভারি, কাকে ডেলিভারি হবে, কখন ডেলিভারি হবে, কিভাবে ডেলিভারি হবে। এই তিনটা জিনিস কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। কাকে ডেলিভারি দিবে, এটা বায়ার যদি আগে থেকেই নমিনেটেড করে দেয় কোনো একটা পার্সন বা কোনো একটা ভেহিকেল, কখন ডেলিভারি হবে দুজনে মিলে ঠিক করতে হবে, ঠিক কোন সময় সে ডেলিভারিটা নেবে এবং কিভাবে ডেলিভারি হবে। একটা হয় আমার প্রেমিসে গিয়ে তুমি তোমার গাড়ি পাঠিয়ে দিবা, আমি তোমার গাড়িতে পণ্য তুলে দিব। আর এটা হচ্ছে অন্য কোনো একটা প্লেসে তুমি তোমার গাড়ি পাঠাবা, আমার গাড়িতে আমি পণ্য পাঠিয়ে দিব, তুমি আমার গাড়ি থেকে পণ্য তুলে নিয়ে তোমার গাড়িতে তুলে নিবা। এই হচ্ছে A2 B2 তিনটা মূল বিষয়বস্তু। দেন A2 ডেলিভারিতে কি বলছে দেখেন। আচ্ছা, এই FCA তে ডেলিভারির প্র্যাকটিসটা আসলে কীরকম, এখানে আমি একটু লেখার চেষ্টা করেছি, যেটা মুখে বলি সেটা হচ্ছে, একটা হলো আমরা যেটা আগে বলেছি যে সেলারের প্রেমিসে যে ফরওয়ার্ডার, যে ফ্রেট ফরওয়ার্ডার থাকে, ফরওয়ার্ডার সে একটা কালেক্টিং ভেহিকেল বা সে অ্যারেঞ্জ করে, এরপর সে এটাকে সেলারের প্রেমিসে পাঠায়, এবং এটা যদি LCL হয় বা এয়ার ফ্রেট হয়, রেল হয় বা FCLও হয়, সে তার ভেহিকেলটা এখানে পাঠায়, সেলারের প্রেমিস থেকে সে পণ্যটি ডেলিভারি নেয়, সেলার তার পরিবহনে পণ্যটি তুলে দেয়। আবার দ্য সেলার টেকিং ইটস গুডস টু দ্য ক্যারিয়ার্স প্রেমিস, অর্থাৎ এই যে ফরওয়ার্ডার, দেখা যায় কোনো একটা ফ্রেট স্টেশন আছে বা কন্টেইনার ইয়ার্ড আছে, দেখা গেল যে ইম্পোর্টার বলল যে আমার আসলে তোমার প্রেমিস থেকে আমি আনবো না, আমার ওইখানে নমিনেটেড ফ্রেট ফরওয়ার্ডার আছে বা ফ্রেট স্টেশন আছে, কন্টেইনার ইয়ার্ড আছে, তারা আমার পক্ষে এটার কাজ করবে। তো সেলার এই পণ্যটাকে ওই ক্যারিয়ারের যে প্রেমিস, অর্থাৎ ফ্রেট ফরওয়ার্ডার বা কন্টেইনার ইয়ার্ড বা কন্টেইনার স্টেশনের যে প্রেমিস, সেখান পর্যন্ত সে নিয়ে যাবে এবং রেডি ফর, তার ক্যারিয়ারটা সে রেডি করে রাখবে আনলোড করার জন্য। এরপর এই ক্যারিয়ারের প্রেমিস থেকে তাদের জনবল এসে সেই পণ্যটা আনলোড করে তারা তাদের কাছে সেটা নিয়ে নেবে। তো অপশন A এটা বেশি ইউজ হয়, অপশন 2 আসলে FCI এর ক্ষেত্রে একটু কম ইউজ হয়। আচ্ছা, এখন দেখেন এখানে কি বলা হচ্ছে, আমরা অর প্রকিউর গুডস টু ডেলিভার্ড, এটা মানে আসলে কি বোঝাচ্ছে। এটা আসলে স্ট্রিং সেলের ক্ষেত্রে বলা হচ্ছে। আপনারা জানেন যে স্ট্রিং সেল কি, একজন ফার্স্ট বায়ার সে পণ্যটা কিনে সে আবার নেক্সট আরেকজনকে বায়ারকে সে জাহাজে থাকা অবস্থায় সে পণ্যটি বিক্রি করে দিচ্ছে। তো সেকেন্ড বায়ার, নেক্সট যে বায়ার সে আবার সেলার হয়ে এসে অন্য আরেকটা পার্টিকে বিক্রি করে দিচ্ছে, সে আবার আরেকজনকে বিক্রি করে দিচ্ছে। এই জন্য ওই বিক্রির জন্য প্রস্তুত করে রাখাটাই এখানে সো ডেলিভার্ড বলা হচ্ছে, যে আমার পণ্যটা আমি চুক্তি করে আমার সাথে একটা কন্ট্রাক্ট করে বিক্রির জন্য প্রস্তুত রেখেছি, তুমি এসে নিয়ে যাবা। এটাই হচ্ছে আসলে এখানে সো ডেলিভার্ড বলা হচ্ছে। হোয়াট ডাজ দ্য লাস্ট প্যারাগ্রাফ কি বলছে, ইফ নো সাচ টাইম ইজ নোটিফাইড দেন অ্যাট দ্য এন্ড অফ দ্য এগ্রিড পিরিয়ড মিন, এটা আসলে কি বোঝাচ্ছে।
It means that the seller will be deemed to have delivered at the end of the period if the buyer fails to give notice. আচ্ছা, যদি বায়ার কোনো কারণে ঠিক কোন জায়গা থেকে পণ্যটি সে নিতে চায় বা কার মাধ্যমে নিতে চায়, তার ভেহিকেলের নাম্বার, প্রপার যে ডাটাগুলো সে যদি দিতে না পারে শেষ পর্যন্ত, তাহলে কিন্তু এই সেলার তার পছন্দ অনুযায়ী জায়গাতেই সে কিন্তু এটা পণ্যটা ডেলিভারি দিয়ে দিতে পারবে, এবং যে সময় নির্ধারণ করা থাকবে সেই সময়ে শেষ হওয়ার মানে পিরিয়ডের শেষ সময়ে কিন্তু সেটা পণ্যটা ডেলিভারি হিসেবে কাউন্ট করা হবে। এখানে একটা বিষয়, এই যে এফসিএ রুলটা, হ্যাঁ এফসিএ রুলটা আসলে এনি মোড বা কম্বিনেশন অফ মোড অনেকগুলোই কিন্তু কাভার করে, বাট এটা সেলারের জন্য কোন মুডে এটা এই এফসিএতে পণ্যটা ডেলিভারি হচ্ছে বা এটা রুট কি, এটা কয়টা মোড ইউজ হচ্ছে, এটা কিন্তু সেলারের জন্য খুব একটা বেশি রিলেভেন্ট না। কারণ হচ্ছে দুইটা, এক, সে সরাসরি তার প্রেমিসে পণ্যটা ডেলিভারি দিচ্ছে, অথবা আগে থেকে বলা আছে একটা প্লেসের কথা, সেই প্লেসে গিয়ে সে তার ভেহিকেল পাঠিয়ে বা সে তার ট্রাক পাঠিয়ে সে কিন্তু পণ্যটা ডেলিভারি দিয়ে দিচ্ছে। সুতরাং এখানে কয়টা মোড, কি কি মোড, এটা তার জন্য আসলে একেবারেই ইরিলেভেন্ট। যেমন সে যদি এমন হয় যে একটা এলসি হলো যেখানে বলা হলো যে আমার একটা এয়ারপোর্টের প্লেস হিসেবে একটা এয়ারপোর্টকে বলা হলো যে এই প্লেসে তুমি আমাকে ডেলিভারি দিবে, তো এফসি এর যে রুলস অনুযায়ী সেলার কি করবে, তার ট্রাকে করে পণ্যটা এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাবে। দেন এয়ারপোর্টে কি হবে, সেখানে যে ইকুইপমেন্ট থাকবে, গ্রাউন্ড ইকুইপমেন্ট থাকবে, সেই ইকুইপমেন্ট দিয়ে তার যে ট্রাক, সেই ট্রাক থেকে সে পণ্যটা আনলোড করা হবে, আনলোড করে সেটা হয়তো বিমানে ওঠানো হবে, দেন বিমানটা তার ডেস্টিনেশনে চলে যাবে। এখন কথা হচ্ছে এই যে বিমানটা কোন বিমানে করে আসলে পণ্যটা যাচ্ছে বা কোন জাহাজে করে যাচ্ছে, বা যে বায়ার তার কোন ক্যারিয়ার কন্ট্যাক্ট করছে, এই সম্পর্কে কিন্তু সেলারের কোনো ধারণাই নেই। কারণ তার এখানে মাথা ব্যথা নাই, সে এটা কন্ট্যাক্টটা সে করে না, তার এখানে প্রয়োজনও নেই। সুতরাং এখানে সেলার উইল নট নো, অর্থাৎ সে কিন্তু আগে থেকেই জানে না যে কোন কোন ক্যারিয়ারের সাথে বায়ারের কন্ট্যাক্ট হয়েছে। আবার যদি এমন হয় যে সেলারের প্রেমিস থেকে আপনি পণ্য ডেলিভারি নেবেন, এখন আপনি আপনার পণ্য ডেলিভারি নেওয়ার জন্য গাড়ি পাঠাচ্ছেন, যদি এমন হয় যে সেলার প্রতি মুহূর্তে মুহূর্তে অসংখ্য গাড়ি আসছে যাচ্ছে ডেলিভারি হচ্ছে, এখানে কিন্তু একটা হসপস হওয়ার সুযোগ আছে যে কার পণ্য কার গাড়িতে চলে যাচ্ছে। তবে এখানে একটা জিনিস কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, এটা কিন্তু ডেলিভারি ডাজ নট মিন দ্য শিপমেন্ট অফ বোট অন ভেসেল অর অন দ্য এয়ারক্রাফট। কারণ হচ্ছে ডেলিভারি হচ্ছে একটা প্লেসে হচ্ছে, আর শিপড অন বোর্ড বা শিপমেন্ট অন বোর্ড হচ্ছে কিন্তু একটা ভেসেলে বা একটা কেরিয়ারে বা এয়ারক্রাফট হতে পারে, বিমান হতে পারে, বা একটা ভেসেল বা জাহাজ হতে পারে। অর্থাৎ শিপড অন বোর্ড আর ডেলিভারি পয়েন্ট দুইটা কিন্তু এখানে ভিন্ন। এখন যদি বিএল লাগে, বিএলই কিন্তু শিপড অন বোর্ডের একটা নোটেশন দিতে হবে। এই শিপড অন বোর্ডটা কিন্তু ওই জাহাজের মধ্যে যখন ওঠাচ্ছে সেটার নোটেশন, আর ডেলিভারি হচ্ছে জাহাজে ওঠানোর আগেই কোনো না কোনো একটা স্থানে কিংবা সেলারের প্রেমিসে গিয়ে বায়ার তার গাড়ি দিয়ে যে পণ্যটা নিয়ে আসছে ওইখানে কিন্তু ডেলিভারি হয়ে যাচ্ছে। এই জন্য অবশ্যই মনে রাখবেন এফসিএতে শিপড অন বোর্ড এবং ডেলিভারি দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। এবং সেলারের কিন্তু এখানে কোনো রেসপন্সিবিলিটি নেই যে কিভাবে পণ্যটা শিফট হচ্ছে, কারণ এই শিফটের সাথে তার কোনো আসলে কোনো সম্পর্কই নেই। এই শিফট অন বোর্ড কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা সম্পূর্ণ হচ্ছে বায়ারের রেসপন্সিবিলিটি। বায়ার নমিনেটেড ক্যারিয়ার এখানে পণ্যটা পরিবহন করবে। সুতরাং এখানে যেটা সমস্যা হচ্ছে যে পণ্যটা যখন ডেলিভারি দিচ্ছে সেলার, এখন বায়ারের ভেহিকেল এসে তার ভেহিকেল থেকে যখন পণ্যটি আনলোড করে তার ভেহিকেল নিচ্ছে, বা এই যে আমি যদি উদাহরণ হিসেবে যেটা বললাম এয়ারপোর্টে তার ট্রাক থেকে মালটা নামিয়ে এরপর এয়ারপোর্টে ওঠানো হচ্ছে, এই সময় যদি পণ্যটা নষ্ট হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু সেলারের আসলে কোনো রেসপন্সিবিলিটি নেই। এখানে সেলারের কোনো বাধ্যবাধকতা নেই। ইভেন সেলারের প্রেমিসে গাড়ি দাঁড়ানো থাকা অবস্থায় যদি পণ্য নষ্ট হয়ে যায়, সে আপনি মানে বৃষ্টিতে ভিজে গেলে নষ্ট হয়ে যাবে এমন কোনো পণ্য আনছেন, সেলারের প্রেমিসে গিয়ে আপনাকে আপনার গাড়িতে বা আপনার ট্রাকে উঠিয়ে দেওয়া হলো, এরপর কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে পণ্যগুলো নষ্ট হলো, এখানে কিন্তু আসলে সেলারের কিছু করার নেই। আচ্ছা, এখন আমরা এখানে দেখি টেকিং ডেলিভারি কি বলছে। This means that the buyer has taken delivery in the seller's country, maybe even while still on the collecting vehicle in the seller premise, maybe days before actual export। অর্থাৎ এখানে যেটা হচ্ছে, আপনি অ্যাকচুয়াল এক্সপোর্ট কখন হয়, যখন ওই দেশের যে একটা পোর্ট থেকে পণ্যবাহী জাহাজ বা বিমান যখন
বের হয়ে যায় তখনই আসলে ফাইনাল এক্সপোর্টটা হচ্ছে। কিন্তু আপনি দেখেন এখানে ফাইনাল এক্সপোর্টের আগেই অনেক আগেই কিন্তু ডেলিভারিটা হয়ে যাচ্ছে সেলারের কান্ট্রিতে, হয় সেলারের প্রেমিসে অথবা আদার দেন সেলার প্রেমিস কোনো একটা প্লেসে। তো এটা কিন্তু একটা বায়ারের জন্য একটা প্রবলেম। এবং যেটা আগে বলছিলাম যে যদি কোনো একটা কোনো সমস্যা ঘটে যায় পণ্য নিয়ে, গুডস নিয়ে, তাহলে কিন্তু সেলারের কান্ট্রিতে ডেলিভারি হয়ে যাওয়ার পরেও জাহাজে ওঠার সময় বা বিমানে ট্রেনে ওঠার সময়, তাহলে কিন্তু এখানে সেলার আসলে কিছু করার থাকবে না। আমরা এবার দেখি ট্রান্সফার অফ রিস্ক। এখানে যেটা আছে, ট্রান্সফার অফ রিস্ক হচ্ছে ঠিক যে পয়েন্টে পণ্যটা ডেলিভারি হচ্ছে ওই পয়েন্টেই ট্রান্সফারও আপনার শিফট হয়ে যাচ্ছে টু দ্য বায়ার। অর্থাৎ যদি আপনি সেলারের প্রেমিসে পণ্যটি ডেলিভারি নেন, অর্থাৎ সেলারের প্রেমিসে আপনি গাড়ি পাঠালেন, সেই গাড়িতে পণ্যটি উঠিয়ে দিল, এরপর থেকে কিন্তু সম্পূর্ণ রিস্ক আপনার। এই যদি কোনো কারণে নষ্ট হয়, প্রাকৃতিক দুর্যোগ বা পরিবহনের সময় সমস্ত রিস্ক আপনার। কিংবা আপনাকে যখন অন্য একটা প্লেসে ডেলিভারির জন্য আনলোডের জন্য পণ্যটি রেডি থাকা হলো, এরপর সে আনলোড করে আপনি আপনার গাড়িতে যখন উঠাবেন, এই আনলোড করার সময় বা আপনার গাড়িতে আবার উঠানোর সময় যদি আপনি কোনো কারণে পণ্যটি নষ্ট হয়ে যায়, কিংবা যদি এয়ারপোর্টে গিয়ে তার ভেহিকেল থেকে আপনি আনলোড করে আপনার যে প্লেন আপনি ভাড়া করলেন তাতে আপনি লোড করছেন, এই সময় যদি পণ্যটি কোনো কারণে নষ্ট হয়ে যায়, রিস্ক কিন্তু আপনার, অর্থাৎ বায়ারের। অর্থাৎ এখানে রিস্ক নিয়ে স্পষ্ট বলা হচ্ছে যেখানে পণ্য ডেলিভারি হচ্ছে সেখানে রিস্কও শিফট হয়ে যাচ্ছে। এখন যে যার প্রয়োজন অনুযায়ী এই রিস্ক কভার করার জন্য ইন্স্যুরেন্স করবে। যে সেলার সে করতে পারে হয়তো যে প্লেসে পণ্যটি ডেলিভারি হবে সেই পণ্য পৌঁছানোর আগ পর্যন্ত, এরপর থেকে বায়ার করতে পারে। এটা যে যার প্রয়োজন অনুযায়ী বা আভ্যন্তরীণ দেশের রুলস রেগুলেশন অনুযায়ী সে এই ইন্স্যুরেন্স করে তার রিস্কটাকে সে মিটিগেট করবে। তারপর A4B4 এ বলা হচ্ছে ক্যারেজ নিয়ে। এখানে দ্য সেলার হ্যাজ নো অব্লিগেশন টু বায়ার টু মেক এ কন্ট্রাক্ট অফ ক্যারেজ, অর্থাৎ যে মূল ক্যারেজ দিয়ে আপনি পণ্যটি নিয়ে আসছেন এই ক্যারেজের কন্ট্রাক্ট কে করবে এই ব্যাপারে এখানে বলা আছে। এটা হচ্ছে বায়ার অবশ্যই সে কন্ট্রাক্ট করবে, তার ক্যারেজের অ্যারেঞ্জ করবে তার নিজের খরচে, এবং যেখানে ডেলিভারি হচ্ছে ডেলিভারি পয়েন্ট থেকে, আমরা জানি ডেলিভারি পয়েন্ট দুইটা, এই দুইটা থেকে তার নিজের দেশের ডেস্টিনেশন পর্যন্ত, নিজের ফ্যাক্টরি পর্যন্ত কিন্তু আনা পর্যন্ত সমস্ত ক্যারিয়ারের খরচ কিন্তু তাকে বহন করতে হবে। আর সেলার কি করবে, বায়ার যদি তাকে রিকোয়েস্ট করে সেক্ষেত্রে বায়ারের রিস্ক এবং বায়ারের খরচে তাকে যদি কোনো তথ্য দরকার হয় বা ট্রান্সপোর্ট রিলেটেড সিকিউরিটি রিকোয়ারমেন্ট থাকে, এগুলো সে অবশ্যই বায়ারকে প্রোভাইড করবে। অবশ্যই এখানে বায়ারের রিকোয়েস্ট থাকতে হবে এবং এটা বায়ারের খরচে অবশ্যই সেটা সে বায়ারকে করে দেবে। এবং দ্য সেলার মাস্ট কমপ্লাই উইথ এনি ট্রান্সপোর্ট রিলেটেড সিকিউরিটি রিকোয়ারমেন্ট আপ টু ডেলিভারি পর্যন্ত যদি কোনো সিকিউরিটি ইস্যু থাকে সেটা কিন্তু সেলারকে কমপ্লাই করতে হবে। 5 নম্বরে ইন্স্যুরেন্স, যেটা আমি বলেছি যে আপনার যেখান থেকে আপনার রিস্ক যেখান থেকে শিফট হবে সেখান থেকে আপনি ইন্স্যুরেন্স করবেন, সেটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী করবেন। এখানে বায়ারকে বা সেলারকে কোনো অব্লিগেশন দেওয়া হয়নি। আপনারা জানেন সিআইপি এবং সিআইএফ এই দুটি ইনপুট টার্ম ছাড়া আর কোনো ইনপুট টার্মে কিন্তু ইন্স্যুরেন্সের ব্যাপারে কোনো অব্লিগেশন দেওয়া হয়নি সেলার বায়ারকে। যার যেখানে রিস্ক মনে করবে সে সেখানে ইন্স্যুরেন্স করে নেবে, এবং যদি দেশের আভ্যন্তরীণ পলিসি থাকে সেটা সে কমপ্লাই করার জন্য যেখান থেকে ইন্স্যুরেন্স করা দরকার সেটা সে করে নেবে। ভিডিওটি বড় হওয়ার কারণে আমি এখানে ভিডিওটি শেষ করছি। আমরা সেকেন্ড পার্টে বাকি রুলসগুলো নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আশা করি পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।